এর আগের দিন আগের ক্লাসে আমরা প্রি মেন্ডেলিয়ান থিওরি আলোচনা করেছি, মানে জেনেটিক্সের যে হিস্ট্রি, নতুন মডার্ন জেনেটিক্স মানে জেনেটিক্সের রিভলিউশন আসার আগে যেসব থিওরিগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে প্রি মেন্ডেলিয়ান থিওরি। মানে শুনে বুঝতে পারছো যে মেন্ডেল আসার আগে যেসব থিওরিগুলো আমরা দিয়েছিলাম সেগুলো মোটামুটি কোনোগুলো কনসেপ্ট ঠিকঠাক ছিল, কোনোগুলো তো একেবারে খারাপ ছিল, যেগুলো মানে ভাবা যায় না ওগুলো কোনোদিন যে ঠিক। তারপর মেন্ডেল জন্মগ্রহণ করেন। মেন্ডেল আমরা সবাই চিনি, মেন্ডেল ফাদার অফ জেনেটিক্স। মেন্ডেলের পুরা নামটা কি? গ্রেগর জোহান মেন্ডেল। উনি জন্মগ্রহণ করেছিলেন বর্ন ইন 22 জুলাই 1822 ইন অস্ট্রিয়া। মানে উনি জন্মগ্রহণ করেছিলেন 22 জুলাই 1822 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ায়। আমরা সকলে জানি যে জেনেটিক্সটা আসলে একটা বায়োলজির একটা ব্রাঞ্চ। তাহলে জেনেটিক্সটা কি আমরা প্রথমে জানবো যে জেনেটিক্সটা কি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি উইচ ডিলস উইথ দ্য প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। এখানে তোমরা জেনেটিক্সের পুরো ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো, ব্যাপারটা তোমাদের টার্ম বুঝতে পারছো না যে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, এইখানে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। দেখো, আমি হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনটা এখন তোমাদেরকে বুঝাবো। তার সাথে সাথে অনেকগুলো টার্ম আছে যেগুলো তোমাকে জানতে হবে। জেনেটিক্সের অনেক কিছু টার্ম আছে যেগুলোর মধ্যে অনেক রিলেটেড থাকে, তারপর যেগুলো তুমি টার্মগুলো না জানলে বাকি যে ডেফিনেশন সেটাও তোমার বুঝতে অসুবিধা হবে। এই টার্মটা আমি বুঝাচ্ছি, কিন্তু ব্যাপারটা আরও অনেক কিছু টার্ম আছে যেগুলো তোমাকে পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো। তারপর দেখো, আমি এখন মেন্ডেল নিয়ে একটু বলছি, তারপর তোমাকে এই টার্মটা আমি বলতেছি হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনটা কী। একটু অপেক্ষা করো, আমি বুঝাচ্ছি। তো মেন্ডেল জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1822। মেন্ডেল একজন ম্যাথামেটিক্সের স্টুডেন্ট ছিলেন। তারপর উনি নেচার সম্বন্ধেও ওনার ভালো জ্ঞান ছিল। উনি একটা চার্চে পাদ্রী হিসাবে কাজ করতেন, আর ওখানেই এই যে কিসের করেছিল যে মোটরের, মানে মোটর নিয়ে উনি মানে গবেষণা চালু করেছিলেন। মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট মোটর নিয়ে উনি যে এক্সপেরিমেন্ট করেছিলেন, এক্সপেরিমেন্টটা কতদিন করেছিলেন? এক্সপেরিমেন্টটা করেছিলেন উনি 1857 টু 1864, কত 7 বছর ধরে উনি এই এক্সপেরিমেন্টটা চালিয়েছিলেন। তারপর ওনার যে একটা ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটি, ওটা মার্চের 8 1865 ওটা মানে ওই যে ন্যাচারাল যে হিস্ট্রি অফ সোসাইটি উনি যে মানে রিসার্চ পেপারটা বের করেছিলেন, এত খ্রিস্টাব্দে উনি রিসার্চ পেপারটা বের করেছিলেন। হেরিডিটি জিনিসটা কি, আমি তোমাকে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন সম্বন্ধে তোমাকে আমি বলবো। তার আগে এটা হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন সম্বন্ধে বলছি। হেরিডিটি হচ্ছে ট্রান্সফার অফ জিন ওয়ান জেনারেশন টু আদার জেনারেশন। ট্রান্সফার অফ জিন ওয়ান জেনারেশন টু আদার জেনারেশন। তার মানে এখানে কি হচ্ছে আমি তোমাকে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে তুমি অনেকটা ঠিক তোমার বাবার মতো কিংবা তোমার মার মতো কিংবা তোমার দাদু দিদার মতো। তার মানে এটা কি যে তুমি তোমার এটা ধরলো তোমার মা একটা তোমার বাবা। তো আমাদের এইখানে যে সন্তানটা তৈরি হয় সেটা কি হয় যে এইখানে আমাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, গ্যামেটের নাম্বার কত হয়? 23। মানে এটি যদি 2n হয়, এইখানে হচ্ছে তোমার n, গ্যামেটে n ফরমেশন হয়। মানে মার থেকে গ্যামেট তৈরি হয় n, বাবার থেকে গ্যামেট তৈরি হয় n। তাহলে তোমার হচ্ছে n যখন আসে তখন হয়ে যায় তোমার 2n, সন্তানটা যে তৈরি হয়। তাহলে এখন তুমি দেখো যে যদি ধরো এইটা তো আমি যদি 100% ধরি, তাহলে এইখানে হচ্ছে 50%। তাহলে আমার মার কাছ থেকে n আসছে, মানে 50% আমি ক্যারেক্টার মার কাছ থেকে পাচ্ছি, 50% বাবার কাছ থেকে পাচ্ছি। তো এর থেকে কী হচ্ছে, তুমি একটা নতুন অপত্য সৃষ্টি হচ্ছে যেটা তোমার
মার থেকে কিছু গুণ তুমি পাচ্ছ, বাবার থেকে কিছু গুণ পাচ্ছ, তাহলে মার মতো কিছু দেখতে হচ্ছ, বাবার মতো কিছু দেখতে। এখানে দেখো হেরিডিটি ম্যাটেরিয়াল এইটাই যে, আর মার বাবা থেকে কি আছে, ডিএনএ আছে, ডিএনএ হেরিডিটি ম্যাটেরিয়াল। তো দেখো ট্রান্সফার অফ জিন, জিন কোথায় থাকে, ডিএনএর ভিতরে থাকে জিন। ট্রান্সফার অফ জিন জেনারেশন টু আনাদার জেনারেশন, মানে কি এখানে তোমার এই জেনারেশনটা হচ্ছে বাবার, তার আগে কি ছিল, তোমার দাদুর জেনারেশন ছিল, এখন তোমার জেনারেশন হচ্ছে। তো এরকমভাবে জেনারেশনের পর জেনারেশন, মানে যে বংশ পরম্পরায় যে চরিত্রগুলা চলে আসতে আসতে থাকে, সেটা হচ্ছে হেরিডিটি ম্যাটেরিয়াল। ভেরিয়েশনটা কি, এরপর তোমাকে আমি বুঝাচ্ছি ভেরিয়েশনটা একদম শর্টভাবে দেখো। তুমি আর তোমার ভাই, তোমাদের মা বাবা, তোমার যেটা বাবা সেটা তোমার ভাইয়েরও বাবা, তোমার যেটা মা তোমার ভাইয়েরও মা, কিন্তু তুমি কি একদম সেম একই তোমার ভাইয়ের মতো দেখতে হয়েছো, কিছুটা আলাদা হয়েছো। তো কিছুটা আলাদা হয়েছো, সেইটা হচ্ছে ভেরিয়েশন, একদম এক কথায়। ভেরিয়েশন দু রকমভাবে হয়, একটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। এগুলো সব পরে পরে আলোচনা করব। তারপরে মেন্ডেল যে, এরপর দেখো একবার সংজ্ঞাটা তুমি একবার দেখতে পারো। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি উইচ ডিলস উইথ দ্য প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। এখন তুমি সংজ্ঞাটা অনেক সহজ করে বুঝতে পারছো। এটা হচ্ছে এইটা হেরিডিটি, এটা হচ্ছে ভেরিয়েশন। তারপর দেখো মেন্ডেল যে এক্সপেরিমেন্টের জন্য মানে মোটর গাছ যে মানে নির্ধারণ করেছিল, মানে চুজ করেছিল, তার কিছুগুলো কারণও, মানে কিছুগুলো কারণ বলতে কিছু নিশ্চয়ই উনি দেখতে পেয়েছিলেন যে, যেটার জন্য উনি এই মোটর গাছটাকে সিলেকশন করেছিলেন। উনি কি কি দেখতে পেয়েছিলেন দেখুন, এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসেবে মোটর গাছ উনি চুজ করার পেছনে কারণ ছিল যে, মোটর গাছ হচ্ছে সেলফ পলিনেটেড স্পিসিস। সেলফ পলিনেটেড মানে কি, সেলফ পলিনেটেড মানে যে একটা ফুলে মেল পার্ট অ্যান্ড ফিমেল পার্ট দুটোই থাকবে, আর দুটার মধ্যে ফার্টিলাইজ হবে, সেটা হচ্ছে সেলফ পলিনেট। শর্ট ডিউরেশন মানে এক বছরে তুমি অনেকগুলা মানে সিজনে তুমি ক্রপটা গ্রো করতে পারবে। ডিউরেশন কম ছিল, মানে অনেক কম সময়ের মধ্যে হয়ে যেত। যদি তুমি সুগার কেন নিয়ে করো, কিংবা ধরো তুমি যদি নারকেল গাছ নিয়ে করতো, তাহলে এটা 7 বছরের জায়গায় 70 বছর হয়ে যেত, কারণ ওর ফল ফুল হতেই মোটামুটি 3 থেকে 5 বছর সময় লাগবে। তাইলে 3 থেকে 5 বছর ওয়েট করতে হবে, তবে একটা জেনারেশন হবে। তারপরে আরও 3 থেকে 5 বছর, ওই করে 70 বছর লেগে যেত। কিন্তু মোটর গাছের শর্ট ডিউরেশনের জন্য অনেক তাড়াতাড়ি তোমার যে রিসার্চ করার যে ডিউরেশনটা, সেটা কম হয়েছে। তারপর ইজি ইমাস্কুলেশন, কারণ ফুলটা বড়। ইমাস্কুলেশনটা কী জিনিস, ইমাস্কুলেশন কি, রিমুভাল অফ অ্যান্থার উইদাউট উইদাউট ওটা কী বলে, মানে আমি তোমাকে বাংলায় বলছি। এটা যে অ্যান্থারটা আছে, ফুলের মধ্যে যে অ্যান্থার আছে, সেটাকে স্টিগমাকে কোনো ক্ষতি না করে অ্যান্থারটা ফুলের থেকে বের করে দেওয়াই হচ্ছে ইমাস্কুলেশন। লার্জ সিডটাও বড়, ইজিলি অ্যাভেলেবেল ইন মার্কেটে অনেক তাড়াতাড়ি এই মানে মোটর গার্ডেন পিটা পাওয়া যায়। আর সিড জার্মিনেশন অনেক তাড়াতাড়ি হয়। উনি কী কী ক্যারেক্টারগুলো নিয়েছিলেন, ওনার যে ইয়াটায় ছিল, ওটা এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল কী কী উনি যে ক্যারেক্টারগুলো নিয়েছিলেন, 7টা ক্যারেক্টার নিয়ে উনি যে ওনার স্টাডিটা করেছিলেন। ওনার 7টা ক্যারেক্টারগুলো কী কী ছিল, একটা হচ্ছে প্লান্ট হাইট বা স্টেম হাইট। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের লেখা থাকে। কিছু বইয়ে প্লান্ট হাইট, তো কিছু বইয়ে প্লান্ট মানে স্টেম হাইট লেখা থাকে। সিড কোড কিছু বইয়ে লেখা থাকে, কিছু বইয়ে সিড কালার লেখা থাকে। তারপরে সিড শেপ, পড কালার, পড শেপ, ফ্লাওয়ারিং পজিশন। তারপর এই দুটার মধ্যে কনফিউশন আছে, কিছু বইয়ে তোমার থাকে কটিলেডন কালার, আর কতগুলো থাকে ফ্লাওয়ার কালার। তো দুটোর মধ্যে তুমি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পেয়ে যাবে, তোমার যেটা হবে তুমি করে নিতে পারো। টোটাল মোটামুটি তোমার 32টা ভ্যারাইটি মার্কেট থেকে কালেক্ট করে নিয়ে চলে এসেছিলেন। আনার পর সেগুলো 22টা হোমোজাইগাস হয়েছে। হোমোজাইগাস বলতে কি, হোমোজাইগাস বলতে দেখো টি এটা একটা হোমোজাইগাস, টি এটা হোমোজাইগাস।
আর এটা টি আর টি এটা হোমোজাইগাস নয়, কারণ এটা হেটেরোজাইগাস। হোমোজাইগাস মানে দুটো সেমই হবে, কিন্তু এটাও আমার টল হবে, এটা ডোয়ার্ফ, এটাও টল, কিন্তু এই টলটা কিন্তু হোমোজাইগাস নয়, কিন্তু এই টলটা হোমোজাইগাস। তো উনি এরকম হোমোজাইগাস 22 মানে 22টা এখানে 32টা ভ্যারাইটির মধ্যে 22টা হোমোজাইগাস ভ্যারাইটি পেয়েছিলেন। হোমোজাইগাস ভ্যারাইটি বলতে এখানে শর্ট, ডোয়ার্ফ সব মিক্স আছে, কিন্তু উনি এরকম 7টা ক্যারেক্টার নিয়ে ক্রস করেছিলেন। আর বাকি কিভাবে ক্রস করেছিলেন, কিভাবে ওনার এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল ডেসক্রাইব করেছেন, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে এতটাই। আর আমি আরেকটা ভিডিও আনবো যেগুলোতে তোমাদের যে টার্মিনোলজি অনেক ইম্পর্ট্যান্ট, যেটা টার্মিনোলজি জানা দরকার, যে টার্মিনোলজিগুলো না জানলে পরে অনেক অসুবিধা হবে। কারণ টার্মিনোলজি যেমন হচ্ছে রিসেসিভ, তারপরে ডমিন্যান্ট, এগুলো জানা দরকার। আগে এগুলো আলোচনা করব, তারপর ওই ম্যান্ডেলের বাকি এক্সপেরিমেন্টের ইয়েগুলো আরও আলোচনা করবো আমরা।